আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা নতুন টপিক নিয়ে। ইকোনমিক্স উইথ আবদুল্লাহ চ্যানেলের সাথে আছি আমি আবদুল্লাহ ইস্তাকিম। তো আজকে আমার আলোচনার বিষয় ইকোনোমেট্রিক্স তথা অর্থনীতির উপরে, এবং এটা আমার চ্যানেলের দ্বিতীয় ক্লাস। এর পূর্বের ক্লাসে আমি ইকোনোমেট্রিক্সের দ্বিচলক বিশিষ্ট নির্ভরণ মডেল নিয়ে কিছুটা আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব CLRM অর্থাৎ ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেলের অনুমিতিসমূহ নিয়ে। তো CLRM এর ফুল মিনিং C ফর ক্লাসিক্যাল, L ফর লিনিয়ার, R ফর রিগ্রেশন, M ফর মডেল। ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেল, বাংলায় যাকে আমরা বলি সনাতনী রৈখিক নির্ভরণ মডেল। তো এই মডেলের মূলত 10টা অনুমিতি মেইনলি, অর্থাৎ ফার্স্ট 10 অ্যাজাম্পশান খুবই গুরুত্বপূর্ণ। প্রথম 10টা অ্যাজাম্পশান নিয়ে আমরা মূলত আলোচনা করি। আরও বেশ কিছু অ্যাজাম্পশান আছে, বাট আমাদের ফার্স্ট 10 অর্থাৎ প্রথম 10টা নিয়ে বেশি আলোচনা করতে হয়। তো আমরা যদি দ্বিচলক বিশিষ্ট একটা নির্ভরণ মডেল খেয়াল করি, যে দ্বিচলক বিশিষ্ট নির্ভরণ মডেলের ক্ষেত্রে আমরা একটা মডেলকে যদি আদর্শ হিসেবে নিই, y = β1 + β2x + u। এখানে β1 β2 পরামিতি অর্থাৎ প্যারামিটার, y এটা হলো নির্ভরশীল চলক, বা অনেক ক্ষেত্রে এটাকে অধীন চলকও বলা হয়, তবে আমরা ইকোনোমেট্রিক্সের ক্ষেত্রে নির্ভরশীল চলকটাই ব্যবহার করার চেষ্টা করব। এক্সটা হলো স্বাধীন চলকও বলা হয়, তবে ব্যাখ্যাত্মক চলক হিসেবে আমরা বেশি পরিচিত করব। এটা ইকোনোমেট্রিক্সের ক্ষেত্রে বেশি প্রাসঙ্গিক, ব্যাখ্যাত্মক চলক। আর ইউটা হলো ইরোর টার্ম বা ভুল পদ বা দৈব বিঘ্ন সৃষ্টকারী পদ, যেটাকে স্টোকাস্টিক ডিস্টারবেন্স টার্ম বলা হয়। ইউটাকে ইউ হিসেবেও লেখা যায়, ই হিসেবেও প্রকাশ করা যায়। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এটাকে ইউ হিসেবে দেওয়া আছে, অনেক জায়গায় এখানে ই হিসেবে দেওয়া আছে, দুটাই বেশি বহুল প্রচলিত। তো আমরা ইউ হিসেবেই ব্যবহার করলাম, ই দিলেও কোনো সমস্যা নাই। তো 10টা অ্যাজাম্পশান নিয়ে আমি যখন আলোচনা করব, তখন প্রথম অ্যাজাম্পশানটা আমরা যদি নির্ধারণ করি অনুমিতি 1 বা ফার্স্ট অ্যাজাম্পশান, যেটা অনুমিতি 1, প্রথম অনুমিতি হিসেবে আমরা পরামিতির একমাত্রিকতাকে চিহ্নিত করতে পারি। পরামিতির একমাত্রিকতা অর্থাৎ ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেলের অন্যতম একটা অনুমিতি হলো পরামিতি সমূহ একমাত্রিক হবে। বিষয়টা আমি বিস্তারিত দেখাচ্ছি। পরামিতির একমাত্রিকতা, পরামিতির একমাত্রিকতা তথা লিনিয়ার রিগ্রেশন মডেলের প্রথম বা প্রাণ যেটা বলা হয়। কারণ যদি পরামিতি একমাত্রিক না হয়, তাহলে সেটা লিনিয়ার তো আর থাকলো না, একমাত্রিক লিনিয়ার। অর্থাৎ আমাদের পরামিতির একমাত্রিকতাটা আমরা এভাবে প্রকাশ করতে পারি যে y = β1 + β2, এই যে আমি একটা স্কোয়ার দিলাম, এটা কিন্তু একমাত্রিক থাকলো না, এটা হয়ে গেল নন লিনিয়ার অর্থাৎ অ-একমাত্রিক। এটা কখনোই CLRM এর অনুমিতির মধ্যে পড়বে না, অর্থাৎ এটা CLRM হিসেবে গণ্য হবে না, যেহেতু এখানে পরামিতির একমাত্রিকতা অনুপস্থিত। এখানে পরামিতিটা অ-একমাত্রিক বা নন লিনিয়ার। একইভাবে আমরা যদি β1 এর উপরেও কোনো স্কোয়ার বা কিউব বসায় দিই, তাহলেও কিন্তু এটা একই কাজ করবে, এটা নন লিনিয়ার হয়ে যাবে। তো আশা করি আমরা পরামিতির একমাত্রিকতাটা ধরতে পেরেছি। অতএব আমাদের পরামিতি যেগুলোই থাকবে, এটা আমি দ্বিচলক বিশিষ্ট দেখালাম। যদি আমি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল বা বহু চলক বিশিষ্ট যদি দেখাই, সেখানে আমি 3 চলক যদি নিই, সেখানে আমি β1 দিলাম, β2x1 দিলাম, β3x2 দিলাম, প্লাস ইরোর টার্ম ইউ দিলাম। এখন আমি যদি β2 এর উপর স্কোয়ার দিলাম, β3 এর উপর কিউব দিলাম, এটাও কিন্তু নন লিনিয়ার হয়ে গেল, এটা কিন্তু আর লিনিয়ার থাকলো না। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো এভাবে আমাদের প্রথম অনুমিতি আমরা পরামিতির একমাত্রিকতা বা লিনিয়ার প্যারামিটার সিলেক্ট করব। এটা হলো আমাদের CLRM এর ফার্স্ট অ্যাজাম্পশন বা প্রথম অনুমিতি, পরামিতির একমাত্রিকতা। এখন আমরা যদি দ্বিতীয় অনুমিতিতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় অনুমিতি হিসেবে আমরা ধরতে পারি, আমি ওই পৃষ্ঠায় চলে গেলাম,
দ্বিতীয় অনুমিতি হিসেবে আমরা লিখতে পারি এক্স দৈব পদ নয়, অনুমিতি 2 এক্স দৈব পদ নয়। আচ্ছা, দ্বিতীয় অনুমিতিতে আমরা আসলাম এক্স দৈব পদ নয়, অর্থাৎ আমাদের যে ব্যাখ্যাত্মক চলক যেটা থাকবে সেটা অবশ্যই অদৈব পদ বা স্থির পদ হবে, এটা কোনো দৈব পদ হবে না। অর্থাৎ আমরা যদি প্রকাশ করি তাহলে ওয়াই ইকুয়াল টু বিটা 1 প্লাস, আমি দ্বিচলক বিশিষ্ট নির্ভরণ মডেল দিয়ে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা অনুমিতি, বিটা 1 প্লাস বিটা 2 এক্স প্লাস ইউ। এখানে এই যে এক্স চলকটা আছে, অর্থাৎ যে ব্যাখ্যাত্মক চলকটা থাকবে, এটা কখনোই দৈব পদ হবে না, এটা সবসময় অদৈব পদ বা স্বাভাবিক পদ বা স্থির পদ হবে। এটা আমাদের দ্বিতীয় অনুমিতি। এবারে আমরা তৃতীয়টাতে চলে যাই। আশা করি এক্স দৈব পদ না এটা বোঝাতে পেরেছি, কারণ এক্স যদি দৈব পদ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে দুইটা দৈব পদের উপস্থিতি হয়, একটা তো ইউআই দৈব পদ আছে আর একটা দৈব পদ চলে আসে, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে মূল যে পদ একটা ব্যাখ্যাত্মক চলক থাকতে হবে সেটা কিন্তু থাকে না, দুটাই দৈব হয়ে যায়। আসলে এক্ষেত্রে আমাদের সিএলআরএমটা বিঘ্নিত হয়, সিএলআরএম এর বৈশিষ্ট্য বা তার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা বিঘ্নিত হয়। এই কারণে আমরা দ্বিতীয় অনুমিতি হিসেবে বলতে পারি এক্স দৈব পদ নয়। অনুমিতি 3-এ আমরা চলে যাই। তৃতীয় অনুমিতি হিসেবে আমরা বলতে পারি এই যে ইরোড টার্ম বা স্টোকাস্টিক ডিস্টারবেন্স টার্ম, এটার গড় আসবে 0, অর্থাৎ গড় বিচ্যুতিটা হবে 0। গড় বিচ্যুতি 0 বলতে বিচ্যুতি তো মূলত আমরা যে রেখাটা অঙ্কন করি, যদি যে এটা এখানে আমরা রেখাটা অঙ্কন করে দেখালাম যে এটা হচ্ছে ওয়াই এর রেখা, যেটা ওয়াই সমান এটা 1 নম্বর সমীকরণ, ওয়াই সমান এইটা, অর্থাৎ বিটা 1 প্লাস বিটা 2 এক্স আই প্লাস ইউআই, এটা হলো আমাদের এই রেখা দ্বারা আমরা প্রকাশ করেছি। এখন এই ইউআই এর মানটা যদি আমরা এভাবে প্রকাশ করি যে ইউটাকে আমরা এখান থেকে যদি বাদ দিই, দিয়ে বিটা 1 প্লাস বিটা 2 এক্স প্রকাশ করি, তখন কিন্তু ইউটা এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আর সিএলআরএম এর মেন অ্যাজাম্পশন হলো এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইউ এর মানগুলো আছে এগুলোর গড় অবশ্যই 0 হবে, গড় মান। অর্থাৎ আমার একটা বিচ্যুতি এখানে আছে ধরলাম, এখান থেকে এইটুকু হলো আমাদের ইউ1 বিচ্যুতি, আর একটা রেখা এটা ধরলাম, এখানে এটা হলো ইউ2 বিচ্যুতি, আবার এখানে আমি আর একটা রেখা ধরলাম, এখানে এটা হলো আবার এই বিন্দুটা ইউ3 বিচ্যুতি। এখন গড় হিসাব করলে আমরা অ্যাজাম্পশন অনুযায়ী বলবো যে অবশ্যই ইউ1 ইউ2 ইউ3 এদের গড়টা 0 হবে, অর্থাৎ গড় বিচ্যুতির মানটা 0 হবে। যদিও এখানে দেখা যাচ্ছে ইউ এর বিচ্যুতিটা অনেক বেশি, ইউ2 বিচ্যুতিটা কম, ইউ3 কম, কিন্তু আমাদের সিএলআরএম এর অনুমিতি হবে যে যত বিচ্যুতি আছে সবগুলোর সমষ্টি অবশ্যই 0 হবে। এটা হলো আমাদের তৃতীয় অনুমিতি, অর্থাৎ বিচ্যুতি ভিন্ন হলেও তাদের গড় মান 0 হবে। আর যদি গড় মান 0 না হয় সেক্ষেত্রে বিষয়টা সিএলআরএম তথা ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেলে থাকবে না, তখন ওটা অন্য একটা মডেলে চলে যাবে। তাহলে আমরা আশা করি তৃতীয় অনুমিতিটা দেখতে পেয়েছি যে আসলে গড় মানটা 0 হবে। এখানে আমি চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন চতুর্থ অনুমিতিতে আমরা চলে যাই, অনুমিতি নাম্বার 4। অনুমিতি 4, চতুর্থ অনুমিতিতে আমরা বলতে পারি যেটা ইরোড টার্ম ইউ তথা স্টোকাস্টিক ডিস্টারবেন্স টার্ম, এটার ভেরিয়েন্স তথা ভেদাঙ্ক ইকুয়াল টু সিগমা স্কোয়ার তথা স্থির সংখ্যা হবে। অর্থাৎ স্টোকাস্টিক ডিস্টারবেন্স টার্মের ভেদাঙ্ক একটা স্থির সংখ্যা এবং এটা হোমো স্কেলাস্টিসিটি হবে, অর্থাৎ পরিমিতভাবে বিন্যস্ত, হোমো স্কেলাস্টিসিটি। নাম শুনে ভয় পায়েন না, আমি বিষয়টা বোঝাচ্ছি। হোমো স্কেলাস্টিসিটি,
হোমোস্কেরাস্টিসিটি তথা আমাদের পরিমিতভাবে বিন্যস্ত, এটা দ্বারা আমরা আসলে কি বুঝি? ধরুন এখানে আমি একটা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। এটা হলো আমাদের একটা ডায়াগ্রাম বা 3D ডায়াগ্রাম। এখানে আমি একটা রেখা টানলাম এবং এখান থেকে আমি কয়েকটা এই রেখা বরাবর টানলাম, এগুলোর হাইট দিলাম। এই তিনটার হাইট অবশ্যই সমান হবে এবং এখান থেকে আমরা একটা রেখা টানলাম, এখান থেকে একটা টানলাম, এখান থেকে একটা টানলাম। বিষয়টা দাঁড়ালো, আমি যদি আরেকটু ছোট করে সুন্দর করে এখানে দেখাই তাহলে এখানে একটু হয়ে যাচ্ছে। আমরা হোমোস্কেরাস্টিসিটিটা দেখানোর চেষ্টা করছি খুব সংক্ষেপে। হোমোস্কেরাস্টিসিটি খুব বিস্তারিত একটা বিষয়, হোমো আর হেটারো, তো আমি বৈশিষ্ট্যটা শুধু দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে আমাদের হোমোস্কেরাস্টিসিটি, আমার চিত্রটা খুব একটা সুন্দর হলো না, তার জন্য দুঃখ প্রকাশ করতেছি। তারপরেও আশা করি যদি বোঝাতে পারি সেটা আমার জন্য সার্থক। আপনারা একটু বেখাতারা হলে ধরে নেবেন। হোমোস্কেরাস্টিসিটির মূল বৈশিষ্ট্য হলো যে এখানে এই যে বিস্তারটা আছে প্রত্যেকটার বিস্তার সমান হবে। যদিও আমারটা সমান হয়নি, স্কেল ধরলে আপনারা বুঝতে পারবেন যে আমারটা যথেষ্ট হেটারোস্কেরাস্টিসিটি আছে, বাট আপনারা ধরে নেন এটা হোমোস্কেরাস্টিসিটি। তো এখানে আমি হোমোস্কেরাস্টিসিটির যে বৈশিষ্ট্য সেটা হলো এই যে আমাদের বিস্তার তথা এই বিস্তারটা, এই বিস্তারটা, এই বিস্তারটা, অর্থাৎ যতগুলো বিস্তার আমাদের আসবে ততগুলো বিস্তারই ইউ এর বিস্তারগুলো সমান হবে এবং হোমোস্কেরাস্টিসিটিক বৈশিষ্ট্য বজায় থাকবে। তো আমরা জানি পরিমিত ব্যবধানের উপর বর্গ দিলে ভেদাঙ্ক পাওয়া যায়। সেক্ষেত্রে যদি পরিমিত ব্যবধান পরিমিতভাবে বিন্যস্ত হয়, অর্থাৎ পরিমিত ব্যবধান সুবিন্যস্ত থাকে, তাহলে ভেদাঙ্কটাও সুবিন্যস্ত হয় এবং সেটা স্থির সংখ্যা হয়। তো এইভাবে আমরা হোমোস্কেরাস্টিসিটি বৈশিষ্ট্যটা দেখাতে পারি। আর একটা বিষয় যে ভেরিয়েন্স যেটা আছে অর্থাৎ ভেদাঙ্ক, এটা অবশ্যই পরিমিত ব্যবধানের সাথে সংশ্লিষ্ট, কিন্তু পরিমিত ব্যবধানের বর্গটাই মূলত ভেদাঙ্ক, এটা একটু আগেই বললাম। ভেদাঙ্কটা স্থির সংখ্যা হলো এবং এটা হোমোস্কেরাস্টিসিটির বৈশিষ্ট্য থাকলো। এখন যদি ভেদাঙ্কটা স্থির সংখ্যা না হয় এবং হেটারোস্কেরাস্টিসিটি হয়, সেক্ষেত্রে আমি যদি হেটারোস্কেরাস্টিসিটি একটু বোঝাই, তাহলে হেটারোস্কেরাস্টিসিটির বৈশিষ্ট্য হলো এই যে বিস্তারটা আছে এই বিস্তারটা কখনোই সমান হবে না, একটা এরকম হবে আর একটা বেশি হবে আর একটা কম হবে, তখন সেটা হেটারোস্কেরাস্টিসিটির পর্যায়ে যায়। আর হোমোস্কেরাস্টিসিটির ক্ষেত্রে এটা একই রকম হবে বা একইভাবে বিন্যস্ত হবে, পরিমিতভাবে বিন্যস্ত থাকবে। হেটারোস্কেরাস্টিসিটি হলে মূল যে সমস্যাটা তৈরি হয় সেটা হলো ভেদাঙ্কটা স্থির থাকে না। ভেদাঙ্কটা স্থির না থাকার কারণে একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে আমাদের বেশ ভোগান্তি পোহাতে হয়, যেটা সিএলআরএম এর অনুমিতির মধ্যে আসলে পড়ে না। এই কারণে আমরা ভেদাঙ্কটাকে স্থির তথা পরিমিতভাবে বিন্যস্ত এই অনুমিতিটাকে সিএলআরএম এ অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা অনুমিতি 5-এ চলে যাই, ওই পৃষ্ঠায় চলে যাব। আচ্ছা, এখন আমি এজাম্পশন 5-এ চলে যাই বা অনুমিতি 5, আমরা এটা সাইডে রাখি। অনুমিতি 5 তথা এজাম্পশন 5। অনুমিতি 5, পঞ্চম অনুমিতিটা আমরা লিখতে পারি যে আমাদের যে ভুল পদ তথা দৈব বিঘ্ন সৃষ্টিকারী পদ আছে এবং ব্যাখ্যাত্মক চলক আছে, এগুলো স্বয়ং সম্বন্ধযুক্ত হবে না তথা অটো কোরেলেশন থাকবে না, এদের মধ্যে অটো কোরিলেশন থাকবে না, অর্থাৎ এরা স্বয়ং সম্বন্ধহীন হবে। আমি যদি প্রতীকের মাধ্যমে বোঝাই তাহলে কোভেরিয়েন্স ইউ, দুইটা ইরোর টার্ম, আর এক্স
এক্স এদের মধ্যে কোনো স্বয়ং সম্বন্ধ থাকবে না তথা অটো কোরিলেশন থাকবে না, এবং এরা মূলত এটার মান 0 দেওয়া যায়। তাহলে এদের মধ্যে যে স্বয়ং সম্বন্ধ যদি না থাকে তথা এদের মধ্যে কোভেরিয়েন্স তথা স্বয়ং সম্বন্ধ এখানে শূন্য হলে, স্বয়ং সম্বন্ধ যদি না থাকে তাহলে এই পদসমূহ পরস্পর স্বাধীন থাকবে। অর্থাৎ এদের মধ্যে যদি আমি কোভেরিয়েন্স তুলনা করি আর এটা যদি শূন্য আসে তাহলে এই ইউ এর মান হতে এক্স এর মান স্বাধীন হবে, অর্থাৎ এটার সাথে এটার কোনো সম্পর্ক থাকবে না। কারণ এটার সাথে যদি এটার কোনো সম্পর্ক থাকে তাহলে তো আমাদের এখানে দুইটা পদ হলো না, এখানে তো আমাদের দৈব পদ আর অদৈব পদ একসাথে মিশে গেল। আমি পৃষ্ঠাটা পাল্টিয়ে ফেলছি, তাই এখানে আবার সমীকরণটা লিখতেছি। আমাদের দ্বিচলক বিশিষ্ট নির্ভরণ মডেল β1 প্লাস β2 xi প্লাস ইউআই। এখানে যদি আমাদের এক্স আর ইউ এর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আসলে দুটা পদ থাকলো না, এটা একটা দৈব পদ, এটা একটা অদৈব পদ। এই দুই পদের মধ্যে যখন সম্পর্ক তৈরি হয়ে যাবে তখন আসলে সেটা সিএলআরএম থাকে না, অর্থাৎ ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেল থাকে না, ওটা হায়ার পর্যায়ে চলে যায়, ওটা আর এক বিশ্লেষণ। তাই ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেল থাকতে হলে অবশ্যই এদের মধ্যে কোনো স্বয়ং সম্বন্ধ থাকা যাবে না, অর্থাৎ এদের মধ্যে কোনো সম্পর্ক থাকা যাবে না। আমি সোজা বাংলায় বললে স্বয়ং সম্বন্ধ অটো কোরিলেশন অনেক সময় বুঝতে কষ্ট হতে পারে, তো এদের মধ্যে কোনো সম্পর্ক থাকা যাবে না, সোজা কথা। অর্থাৎ দৈব বিঘ্ন সৃষ্টিকারী পদ এবং ব্যাখ্যাত্মক চলক এই দুটার মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। এটা হলো সিএলআরএম এর পঞ্চম অনুমিতি। এটা আমরা এভাবেও দেখাতে পারি যে কোভেরিয়েন্স যদি আমরা বের করি সিওভি ইউআই ইউজে এক্সআই এক্সজে ইকুয়াল টু, আমরা এখানে যদি এটা সূত্র বসাই তাহলে আমরা সূত্রটা এভাবে লিখতে পারি এই লাইনে ধরবেন না, দেখি না ধরলে পরের লাইনে চলে যাবেন। ইউজে এটা মাইনাস ই অফ ইউজে, সরি একটা জিনিস মিসিং করে ফেলেছি, আমার এখানে আসলে আটবে না, এটা আমি নিচের লাইনে লিখি। ই অফ একটু ছোট করে লিখি, ইউআই মাইনাস ই অফ ইউআই, ব্র্যাকেট আমরা এটা করলাম xi, আর পরেরটা সরি এখানে ই অফ ইউজে মাইনাস ই অফ ইউজে, এটা xj। অর্থাৎ আমাদের আই চলকের সাথে আই ব্যাখ্যাত্মক চলক এবং যে সাবঅর্ডিনেট যে সাবস্টেন্স যুক্ত দৈব বিঘ্ন সৃষ্টিকারী পদের সাথে যে সাবস্টেন্স যুক্ত আমাদের ব্যাখ্যাত্মক চলক, এদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, অর্থাৎ এটার মান আমাদের ডিরেক্টলি 0 চলে আসবে। তাহলে আমাদের 5 নম্বর অ্যাজাম্পশনটা আমরা এভাবে বলতে পারলাম বা এভাবে বলতে পারি যে এদের মধ্যে কোনো স্বয়ং সম্বন্ধ থাকবে না, অর্থাৎ ইরোর টার্ম যেটা বা ব্যাখ্যাত্মক চলক এবং ইরোর টার্ম এই দুটোর মধ্যে কোনো স্বয়ং সম্বন্ধও থাকবে না, অর্থাৎ এদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। এবার আমরা অনুভূতি 6 চলে যাই বা অ্যাজাম্পশন 6-এ। ক্লাসটা আসলে লং হয়ে যাচ্ছে, আমি যতই শর্ট করার চেষ্টা করতেছি, আরও 5টা অ্যাজাম্পশন আছে, দেখি কত দূরে যাই, কতক্ষণ লাগে। অনেকে বড় ক্লাসে বিরক্ত হয় বুঝলেন, মানে অনেকে বলে ব্যক্তিগতভাবেও বলে, আবার আসলে লং ক্লাসটা আমার নিজেরই বিরক্ত লাগে। আমি কি বলবো, আমিও তো ক্লাসটা অনেক সময় করেছি ছাত্র জীবনে, লম্বা লেকচার শুনতে সবারই বিরক্ত লাগে, এটা স্বাভাবিক। তো চেষ্টা করতেছি ছোট করার, আসলে জিনিস যদি ছোট না হয় লেকচার আসলে কিভাবে, আমি তো টেনে টুনে কেসি দিয়ে কাটতে পারবো না, তাই না? আপনারা একটু ধৈর্য ধরে শোনেন। অনুমিতি 6 হলো আমাদের এই দুটার মধ্যে তো সম্পর্ক গেল, থাকবে না, এবং আরেকটা বিষয় যে এদের পরস্পরের মধ্যেও সম্পর্ক থাকা যাবে না, অর্থাৎ যে ইউআই এবং ইউজে
এদের মধ্যেও কোনো সম্পর্ক থাকা যাবে না। ইউআই এবং ইউজের মধ্যে কোনো সম্পর্ক থাকা যাবে না, অর্থাৎ এদের মধ্যেও কোনো সম্পর্ক থাকবে না। অর্থাৎ দুইটা যদি ইরোর টার্ম আসে, অথবা আমরা এভাবে বলতে পারি যে এদের মধ্যে তো কোনো সম্পর্ক থাকা যাবে না ইউ এবং এক্স এর মধ্যে, এমনকি দুইটা যদি ব্যাখ্যা ইরোর টার্ম আসে বা দুইটা ব্যাখ্যাত্মক চলক আসে, তাহলেও এদের মধ্যে সম্পর্ক থাকা যাবে না, অর্থাৎ এদের মধ্যে এদের মানটা 0 আসবে। তাহলে আমরা অনুমিতি 6-এ দেখলাম। অনুমিতি 5-এ আমরা বলছি যে ইউ এবং এক্স এর মধ্যে কোনো সম্পর্ক থাকা যাবে না। এখন আমরা বলতেছি যে আসলে ইউ এর মধ্যে, অর্থাৎ অনুমিতি 6-এ এসে আমরা দেখতেছি ইউ এবং মানে দুইটা ইরোর টার্ম এবং দুইটা ব্যাখ্যাত্মক চলক যদি থাকে, এদের মধ্যেও কোনো সম্পর্ক থাকা যাবে না, বা এদের মধ্যেও কোনো সম্বন্ধ থাকবে না। তাহলে আমাদের অনুমিতি 5 আর অনুমিতি 6টাকে যদি আমরা এভাবে প্রকাশ করি, তাহলে মোটামুটিভাবে আমরা বলতে পারি যে আমাদের ইউ এর সাথে যেমন ইউ জে এর সম্পর্ক থাকবে না, এক্স আই এর সাথে যেমন এক্স জে এর সম্পর্ক থাকবে না, তেমনভাবে ইউ এর সাথে এক্স এর সম্পর্ক থাকবে না। এই জিনিসটা অনুমিতি 5 আর 6 মিলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, যে দুটো অনুমিতি মিলে আমরা বলতে পারি যে ইরোর টার্মের সাথে একটা ইরোর টার্মের সাথে আরেকটা সম্পর্ক থাকবে না, একটা ব্যাখ্যাত্মক চলকের সাথে আরেকটা সম্পর্ক থাকবে না, এবং কি ইরোর টার্মের সাথেও ব্যাখ্যাত্মক চলকের কোনো সম্পর্ক থাকবে না। আশা করি বোঝাতে পেরেছি। এখন অনুমিতি নাম্বার 7-এ চলে যাই। অনুমিতি নাম্বার 7টা হলো, আচ্ছা, অনুমিতি নাম্বার 7টা ছিল যে অনুমিতি 7 পর্যবেক্ষণ সংখ্যা এবং পরামিতির সংখ্যা, এদের মধ্যে সম্পর্ক হলো পর্যবেক্ষণ সংখ্যা অবশ্যই পরামিতির সংখ্যার চেয়ে বেশি হবে। অর্থাৎ আমি যদি এভাবে লিখি, পর্যবেক্ষণ সংখ্যা ইজ গ্রেটার দেন পরামিতির সংখ্যা। এখন আমরা যদি পর্যবেক্ষণ সংখ্যাটাকে এন দ্বারা প্রকাশ করি, এন একটা পর্যবেক্ষণ সংখ্যা, আর পরামিতির সংখ্যাটাকে যদি আমরা প্রকাশ করি পি দ্বারা, তাহলে অবশ্যই এন ইজ গ্রেটার দেন পি হবে, অর্থাৎ পরামিতির সংখ্যার চেয়ে পর্যবেক্ষণ সংখ্যা বেশি হবে। এটা না হলে আসলে কি ঘটতে পারে, পর্যবেক্ষণ সংখ্যা যদি কম হয়, পরামিতির সংখ্যা বেশি হয়, তাহলে অবশ্যই একটা পরামিতির সাথে আর একটা পরামিতির সম্পর্কযুক্ত হবে, যেটা আমরা আগে দেখেছি যে এটা আসলে থাকা মানে সেক্ষেত্রে তো দুইটা পরামিতি মিলে একটা পরামিতি হয়ে গেল, এবং পরবর্তীতে ওই একই কথায় চলে আসলো যে পর্যবেক্ষণ সংখ্যার সাথে পরামিতির সংখ্যা কমে গেল অটোমেটিক। আমাদের অযথা 2 লাইন বেশি করা লাগবে, এবং এটা আসলে সিএলআরএম এর সাথে সামঞ্জস্যহীন, অর্থাৎ ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেলের সাথে এটা প্রাসঙ্গিক না। ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেলে অবশ্য পর্যবেক্ষণ সংখ্যার চেয়ে পরামিতির সংখ্যাটা কম হতে হবে, অর্থাৎ পর্যবেক্ষণ সংখ্যা বেশি থাকবে, পরামিতির সংখ্যা কম থাকবে। অর্থাৎ আমি 10টা পর্যবেক্ষণ নিলাম, 10টা পর্যবেক্ষণে কি 11টা পরামিতি আনা সম্ভব? আমি 10টা দেখছি, ধরেন আমি 10টা কলম নিয়ে আসছি, 10টা কলমের আমি 10টা রং বের করছি, 10টা কলমের কি 11টা রং হওয়া সম্ভব? সম্ভব না। ঠিক তেমনভাবে পর্যবেক্ষণ সংখ্যার চেয়ে পরামিতির সংখ্যাটা বেশি হবে না, পর্যবেক্ষণ সংখ্যার চেয়ে পরামিতির সংখ্যাটা কম থাকবে। আপনারা আবার এটা পরীক্ষায় লিখে দেন না যে কলমের সংখ্যা, এটা আসলে আমি বোঝানোর সাথে উদাহরণ দিলাম যে কলমের সংখ্যার কলমের রং দ্বারা। আসলে পর্যবেক্ষণ সংখ্যা আর পরামিতির সংখ্যার মধ্যে সম্পর্ক কিছুটা এরকমই, যে পর্যবেক্ষণের চেয়ে পরামিতির সংখ্যা বেশি হতে পারবে না, কারণ পর্যবেক্ষণের পরেই তো আমরা পরামিতিটা নির্ধারণ করি। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা 8 নম্বর অ্যাজাম্পশনে চলে যাই। অনুমিতি 8 নম্বর অ্যাজাম্পশনে আমরা বলতে পারি ভেরিয়েশন অফ এক্স, অর্থাৎ ভেরিয়েশন অফ যেটা ব্যাখ্যাত্মক চলক থাকবে, এটা অবশ্যই ধনাত্মক হবে। প্লাস দিয়ে বোঝালাম এটা ধনাত্মক, অর্থাৎ ব্যাখ্যাত্মক চলকের ভেরিয়েন্স বা ভেদাঙ্ক কখনোই ঋণাত্মক হবে না। আর আমরা ভেরিয়েন্স সমান কি জানি? ভেদাঙ্ক সমান আমরা জানি আমাদের পরিমিত ব্যবধান যেটা থাকে, পরিমিত ব্যবধানের ওপর বর্গ। পরিমিত ব্যবধানের উপর বর্গ দিলে এটা একটা ধনাত্মক সংখ্যা হয়।
বা পরিমিত ব্যবধানের উপর বর্গ দিলে এটা ভেদাঙ্ক হয়। আর আমরা জানি বাস্তব সংখ্যার বর্গ সর্বদাই ধনাত্মক সংখ্যা হয়। অর্থাৎ আমরা যদি একটু ঘুরিয়ে বলি তাহলে আমাদের পরিমিত ব্যবধানটা বাস্তব সংখ্যার মধ্যে থাকতে হবে। সেটা আমাদের যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে তারা জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যার বিষয় আছে সেক্ষেত্রে বর্গ ঋণাত্মক হয়, বাট আমরা বাস্তব সংখ্যার ক্ষেত্রে আসবো, অতদূর আমাদের যাওয়ার প্রয়োজন নাই, যতদূর আছে ততদূরই আমরা দেখি যে আমাদের পরিমিত ব্যবধানের উপর বর্গ বা একটা বাস্তব সংখ্যার বর্গ সর্বদাই ধনাত্মক হয়। বাস্তব সংখ্যা বলতে কিন্তু -2 একটা বাস্তব সংখ্যা, আবার 2 একটা বাস্তব সংখ্যা, মানে মাইনাস হলেই যে সেটা অবাস্তব তা না, মাইনাস প্লাস সহ, অর্থাৎ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি এই পর্যন্ত হলো আমাদের বাস্তব সংখ্যার সীমা। যাই হোক, ওইদিকে আলোচনা আর একদিন হয়তো বাস্তব সংখ্যা জটিল সংখ্যা নিয়ে ক্লাস দিব, আশা করি আপনারা দোয়া রাখবেন, তখন আসলে বিস্তারিত আলোচনা করা যাবে। এখন এমনি ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে, ওইদিকে আর না যাই। তো আমাদের বাস্তব সংখ্যা যদি আমরা বর্গ করি বাস্তব সংখ্যা তাহলে সেটা ধনাত্মক হয়, এবং আমাদের অবশ্যই ব্যাখ্যাত্মক চলকের বাস্তব সংখ্যা, ব্যাখ্যাত্মক চলকের পরিমিত ব্যবধান বাস্তব সংখ্যা হতে হবে, ব্যাখ্যাত্মক চলকের ভেদাঙ্ক ধনাত্মক হতে হবে। এটা হলো আমাদের 8 নম্বর অ্যাজাম্পশন। আশা করি বোঝাতে পেরেছি। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কোনো প্রবলেম থাকলে, কোনো জায়গায় বুঝতে ক্লিয়ার না হলে নির্বিঘ্নে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। উত্তর না দিলে মাইন্ড করবেন না, আসলে আমি চেষ্টা করব। অনুমিতি 9 চলে গেলাম আমরা, 9 নম্বর অ্যাজাম্পশন। 9 নম্বর অ্যাজাম্পশনটা হলো আমাদের যে পরামিতি থাকবে, আমাদের যে ব্যাখ্যাত্মক চলক থাকবে, এগুলো সব কিছু সঠিকভাবে শনাক্তকৃত হতে হবে, এবং এই সম্পর্কটা যেটা থাকবে এটা সঠিকভাবে শনাক্তকৃত হতে হবে। অর্থাৎ আমাদের সম্পর্ক যেটা থাকবে, সম্পর্ক বলতে আবার আপনার এই যে আমি পৃষ্ঠা পাল্টে ফেলছি, তাহলে এখানে সমীকরণটা লিখে নিই, y = β1 + β2 xi + ey। এই যে সম্পর্কটা সঠিকভাবে শনাক্তকৃত, অর্থাৎ সম্পর্কটি সঠিকভাবে শনাক্তকৃত, সম্পর্কটি সঠিকভাবে শনাক্তকৃত হতে হবে। অর্থাৎ আমাদের এখানে সম্পর্কটি সঠিকভাবে শনাক্তকৃত আছে, যদি সঠিকভাবে শনাক্তকৃত না থাকতো তাহলে আমরা সম্পর্কটা এরকম দাঁড়াতো যে আমি y = β1 + ey লিখে দিলাম, আর এখানে β2 = ধরেন β2 xi = আমি একটা র্যান্ডম নাম্বার দিলাম। এখন এটার সাথে এটা তো সম্পর্কটা সঠিকভাবে দেখা যাচ্ছে না, অর্থাৎ y এর সাথে এটার কি সম্পর্ক, এটা কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছি না। এখানে দুইটা সমীকরণ হয়ে গেছে, এটা একটা সমীকরণ হয়ে গেছে, এটা আর একটা সমীকরণ হয়ে গেছে। এটা ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেলে হবে না, এখানে সম্পর্কটা সঠিকভাবে শনাক্তকৃত হতে হবে। এটা হলো আমাদের অনুমিতি 9। এবার আমরা যদি শেষ অনুমিতি অর্থাৎ 10 নম্বর, আরও অনুমিতি আছে, বাট আমরা সাধারণত এই 10টাকে অনুমিতি হিসেবে ধরে নিই, 10টা গুরুত্বপূর্ণ অনুমিতি। অনুমিতি 10-এ যদি আমরা চলে যাই তাহলে অনুমিতি 10টা হলো বহুদা রৈখিক সম্পর্ক থাকা যাবে না, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা অনুমিতি। এটা 10 নম্বরে আসলে আমার সিলেক্ট করা ভুল হয়েছে। বিভিন্ন বইয়ে বিভিন্ন ক্রমিক সংখ্যা আছে, আমি যেটা একে দিচ্ছি ওটা 2-এ দিলেও সমস্যা নাই, আমি আমার মতো সিরিয়াল করছি। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম সিরিয়াল আছে। ইভেন আপনারা বিভিন্ন বইতে এরকমও দেখবেন যে অনুমিতির সংখ্যা কম, কিন্তু আসলে কম না, আপনি দেখবেন একটার মধ্যে আর একটা ঢুকিয়ে দিয়েছে। যেমন ধরেন এখানে আমি 2ভাবে দেখাইছি, অনুমিতি 5 আর 6 আলাদা করে দেখাইছি, অনেক বইয়ে এটা 5, 6 একসাথে দেওয়া আছে। এত কোনো প্রবলেম নাই, আপনার অনুমিতিগুলো উল্লেখ থাকলেই হলো, এটা হলো মেন বিষয়। তো 10 নম্বর অনুমিতি হলো বহুদা রৈখিক সম্পর্ক থাকা যাবে না, বহুদা রৈখিক সম্পর্ক থাকবে না। বহুদা রৈখিক সম্পর্ক বলতে আমরা কি বুঝি, এটা ইংলিশ টার্মটা মাল্টিকোলিনিয়ারিটি। তো মাল্টিকোলিনিয়ারিটি না থাকার অর্থ হলো আমরা যদি এভাবে এটা প্রকাশ করি, আমি এখানে দ্বিচলকের চাইতে আমি 3 চলক দেখালে বিষয়টা আপনাদের ক্লিয়ার করার সুবিধা হবে, তাই সব জায়গায় 2 চলক দিয়ে বুঝালেও আমি এখানে 3 চলক দিয়ে আসলাম। β1 + β2 xi x1id, যেহেতু আমাদের β3 x2i, আমি এখানে 2টা ব্যাখ্যাত্মক চলক আনলাম, ইরোর টার্ম একটাই থাকলো। তো এখানে মাল্টিকোলিনিয়ারিটি যদি থাকে,
অর্থাৎ বহুধারৈখিক সম্পর্ক যদি থাকে তাহলে আমরা এখানে এটা প্রকাশ করতে পারি যে x1i ইকুয়াল টু, এটা র্যান্ডম নাম্বার ধরলাম 3x2i, অর্থাৎ x1i এবং x2i এর মধ্যে একটা সম্পর্ক আছে। যদি এই সম্পর্ক থাকে তাহলে এটা ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেলের সাথে সামঞ্জস্যহীন এবং এটা ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেল হবে না, অর্থাৎ এই সম্বন্ধ থাকা যাবে না। এখন দেখেন এটা থাকলে কি সমস্যাটা সৃষ্টি হয়। আমি যদি এই বিস্তারটা একটু করি, ক্লাস অনেক লম্বা হয়ে গেছে, আমি তাড়াহুড়ো করতেছি, সমস্যা নাই, প্রায় শেষ হয়ে গেছে। বিটা 1 প্লাস, আমরা যদি 1i এর মানটা এখানে বসিয়ে দিই তাহলে বিটা 2 3x2i ব্র্যাকেটে লিখলাম প্লাস বিটা 3x2i প্লাস ইউআই। সেমভাবে আমরা যদি আগাই তাহলে দেখেন আমাদের এখানে একমাত্রিক মানে পরামিতির একমাত্রিকতাটা ক্ষতিগ্রস্ত হবে, আমি সেটাই দেখাচ্ছি। প্লাস 3 আগে নিয়ে আসলাম, বিটা 2x2i প্লাস বিটা 3x2i প্লাস ইউআই। দেখেন এখানে দুইটা x2i আছে, আমি দুটাকে যদি কমন নিই তাহলে দেখেন যদি আমরা বিটা ভুল হয়ে যাচ্ছে, খালি বুঝলেন, ভুল হলে নিজেরই বিরক্ত লাগে। বিটা 1 প্লাস x2i এটা কমন নিলাম, তখন দেখেন আমাদের 3 বিটা 2 প্লাস বিটা 3 প্লাস ইউআই। এই যে দেখেন এখানে আমরা চলক কিন্তু আমাদের অটোমেটিক একটা কমে গেছে। দেখেন ব্যাখ্যাত্মক চলক কিন্তু অটোমেটিক আমরা দুইটা নিয়েছিলাম, কিন্তু এই মাল্টিকোলিনিয়ারিটি থাকার জন্য আমার ব্যাখ্যাত্মক চলক একটা হয়ে গেছে। এটা আমরা বিটা 1 প্লাস বিটা 4x2i দ্বারা প্রকাশ করে এই দেখেন এটা একটা দ্বিচলক বিশিষ্ট নির্ভরণ মডেলে পরিণত হয়ে গেছে। আমরা কিন্তু ধরছিলাম 3 চলক বিশিষ্ট, কিন্তু বহুধারৈখিক সম্পর্ক থাকলে এটা দ্বিচলক বিশিষ্টতে পরিণত হবে এবং আমাদের এই বিটা 2 3 না পেয়ে আমরা বিটা 4 পাওয়ার কারণে আমাদের এটা এস্টিমেশন করতে বা যেটা আমাদের এস্টিমেটর বের করার সময় আমরা বিভ্রান্তিতে পড়ে যাবো, আসলে আমরা এস্টিমেটরটা কিভাবে বের করব। এখানে দুইটা আপনার পরামিতি, এখানে এসে একটা পরামিতি হয়ে গেল, এখানে দুইটা চলক একটা চলক হয়ে গেল, তখন দেখা যাবে আমাদের সমীকরণগুলো উল্টাপাল্টা আচরণ করবে, অর্থাৎ আমরা কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারবো না। এই কারণে বহুধারৈখিক সম্পর্ক সিএলআরএমে থাকা যাবে না। তো আমি দেখানোর চেষ্টা করলাম সংক্ষেপে যে সিএলআরএমে বহুধারৈখিক সম্পর্ক যদি থাকে তাহলে কি অবস্থা হতে পারে। তো সিএলআরএমের অনুমতি সমূহ লঙ্ঘিত হলে কি কি পরিস্থিতি সৃষ্টি হয় সে বিষয়ে ইনশাল্লাহ আর একটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করব, কারণ ওটাও অনেক বড় বিষয়। প্রত্যেকটারই লঙ্ঘন হলে কি পরিস্থিতি হতে পারে সেটার বিষয়ে আলোচনা ইনশাল্লাহ থাকবে সামনের দিন। তো আজকে আমি এ পর্যন্ত আলোচনা রাখতেছি। অনুভূতি 10টা ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। তো আমি শেষ ফিনিশিংটা দিয়ে দিই, আমাদের 10টা অনুভূতি কী কী ছিল আমি সেটা একটু সংক্ষেপে রিপিট করি। আমাদের প্রথম অনুভূতি যেটা ছিল, প্রথম অনুভূতি ছিল পরামিতি একমাত্রিক হবে, পরামিতির একমাত্রিকতা, আমাদের পরামিতি একমাত্রিক হতে হবে। দ্বিতীয়টা ছিল এক্স অবশ্যই অদৈব পদ হবে, এটা দৈব পদ হওয়া যাবে না। 3 নম্বর অনুমিতি ছিল হচ্ছে আমাদের দৈববিঘ্ন সৃষ্টিকারী পদ বা ভুল পদের গড় মান 0 হবে। চতুর্থটা ছিল হোমোস্কেরাস্টিসিটি বৈশিষ্ট্য থাকবে, যেটা হলো ভেরিয়েন্স অফ ইউ তথা ইরোর টার্ম ভেদাঙ্ক একটা স্থির সংখ্যা হবে সিগমা স্কোয়ার। তারপরে আমাদের 5 নম্বর অ্যাজাম্পশন ছিল কোভেরিয়েন্স তথা ইউআই এবং এক্স এর মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, অটোকোরিলেশন থাকবে না, এবং এক্স মানে ব্যাখ্যাত্মক চলক সমূহ এবং দৈববিঘ্ন সৃষ্টিকারী পদসমূহের পারস্পরিকের মধ্যেও কোনো সম্পর্ক থাকবে না। তো এই দুটো গেল। 7 নম্বরে আমাদের ছিল পর্যবেক্ষণ সংখ্যা পরামিতির সংখ্যার চেয়ে বেশি হতে হবে। 8 নম্বরে আমরা দেখাইছি যে আসলে ভেরিয়েন্স অফ এক্স আই অর্থাৎ ব্যাখ্যাত্মক চলকের ভেদাঙ্কটা ধনাত্মক হতে হবে। অনুমিতি 9 আমরা দেখাইছি সম্পর্কটি সঠিকভাবে শনাক্তকৃত হতে হবে, এবং আমরা শেষ অনুমিতি হিসেবে দেখালাম বহুধারৈখিক সম্পর্ক থাকবে না। আরও বেশ কিছু ছোটোখাটো অনুমিতি আছে যেগুলো আসলে না দিলেও কোনো প্রবলেম নাই, বা ওগুলো খুব একটা আলোচনার প্রয়োজন হয় না। মূলত এই 10টার মাধ্যমেই আমরা সিএলআরএম অনুমিতি সমূহ নির্ধারণ করি। এখান থেকেও 2-1টা অনেক সময় বাদ দেওয়া যায়, যেমন বাদ দেওয়া বলতে কি, ধরেন অনেক বই দেখবেন এই 5 আর 6টা এক করে দিয়েছে এরকমভাবে, আবার দেখবেন অনেক বইয়ে 7টা অনুমিতি দিয়েছে। হ্যাঁ, 7টা অনুমিতিও
দেখবেন পরে দেখবেন ওই 60টার মধ্যে 10টা আছে, মানে একটার মধ্যে আর একটা সব, মানে এই যে দেখেন এই ভেদাঙ্কুর এইটা, তারপরে আর একটা কোনটা দেখলাম, এগুলো সব এক জায়গায় দিচ্ছে। হ্যাঁ, আবার ধরেন কোনো কোনো বইয়ে বেশি অনুমতি আছে, 11টা আছে। ধরেন এই যে আমি এখানে হোমোস্কেটাস্টিস দেখাইছি 2টা চিত্র, এখানে পরিমিতভাবে বিন্যাসটা একটা দেখাইছে, আবার একটা হোক, এটা কোনো বিষয় না, আপনার বৈশিষ্ট্যগুলো থাকলেই হলো, এটা মূল বিষয়। কথা আর বাড়াচ্ছি না, আজকে এ পর্যন্তই। আপনারা দোয়া করবেন, আর আমি অনিয়মিত দেখতেই তো পাচ্ছেন, ইনশাল্লাহ নিয়মিত হওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন আশা করি। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম, আসলে সাবস্ক্রাইবার না থাকলে কিন্তু আগ্রহ সেভাবে সৃষ্টি হয় না। আপনারা যদি সাপোর্ট করেন, আমিও চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো বুঝে সে অনুযায়ী ক্লাস দেওয়ার। আর আশা রাখি ভিডিওটা পছন্দ হলে লাইক দিবেন। আর আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।